হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের মুভির নাম হচ্ছে আঞ্জাম পাথিরা। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো মুভি শুরু হয় আর আমরা দেখতে পাই আমাদের ছবির মূল চরিত্র, যার নাম আনোয়ার হোসেন, সেখানে এসেছে একজন জেলের কয়েদির সাথে দেখা করতে। সে আসলে একজন সাইকোলজিস্ট। সে তার পিএইচডি সম্পন্ন করার জন্য বিভিন্ন সাইকো কিলারদের উপর কাজ করছে। তো সে ভেতরে যাওয়ার সময় একজন পুলিশ বলে যে সামনের সপ্তাহে রাবির ফাঁসি। সে মার্সি পিটিশন ফাইল করেছে, কিন্তু তার মার্সি পিটিশন গ্রহণ হওয়ার চান্স একেবারেই নেই, কারণ সে মোট 14টা খুন করেছে, অনেক নির্মম ভাবে। তখন আমরা বুঝতে পারি যে আনোয়ার আসলে সেই রবির সাথেই দেখা করতে এসেছে। রবি চলে আসলে সে বলে, আমার সাজা হওয়ার পর আমার সাথে আর কেউ দেখা করতে আসে না, কেউ না এলেও আপনি আসেন, এটা আমার ভালো লাগে, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। আনোয়ার বলে যে আমি তোমার লাইফ সম্বন্ধে সবকিছু জানতে চাই এবং তোমার মানসিক রোগ সম্পর্কেও। তখন রবি বলে যে সবাই মনে করে আমি একজন মানসিক রোগী, কিন্তু আসলে তা না। মানুষের মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে। আমি যখন কাউকে মারতাম তার শরীর থেকে যখন রক্ত বের হতো এবং হাতুড়ি দিয়ে কারো মাথার খুলি ভাঙার আওয়াজ যখন আমি শুনতাম, তা দেখে আমার ভেতরে অনেক আনন্দ হতো, আর এগুলো আমি মনের শান্তির জন্য করতাম। তো এরপর সিন চেঞ্জ হলে আমরা আনোয়ারের ফ্যামিলিকে দেখতে পাই। তার ফ্যামিলিতে রয়েছে তার স্ত্রী ফাতিমা এবং তার একটি ছোট মেয়ে, যার নাম আসলে মুভিতে কোথাও বলা হয় না। এর পরের সিনে আমরা দেখি যে আনোয়ার থানায় গিয়েছে ইন্সপেক্টর অনিলের সাথে দেখা করতে। এই অনিল হচ্ছে আনোয়ারের অনেক কাছের বন্ধু। সে এখানে এসেছে অনিলের সাথে কথা বলতে, যে তার পিএইচডি কমপ্লিট করার জন্য তার ক্রিমিনোলজি বুঝতে হবে, আর এই জন্য তার একটি চলমান কেস দরকার, যাতে সে ক্রিমিনালদের সাইকোলজি সম্বন্ধে জানতে পারে। তখন অনিল বলে যে ঠিক আছে, আমি এই বিষয়ে তোমাকে হেল্প করব। তারপর অনিল তাকে তার বাসায় ইনভাইট করে। এরপর আনোয়ার বাড়ি ফেরার পথে এক জায়গায় গাড়ি থামায় সিগারেট নেওয়ার জন্য। সে এক জায়গায় দাঁড়িয়ে সিগারেট জ্বালায়। তখন সেখানে এক পাগল আসলে আনোয়ার তাকে কিছু টাকা দেয় এবং বলে কিছু খেয়ে নিতে, কিন্তু পাগলটি কিছু খায় না। যাবার সময় সে আনোয়ারকে উদ্দেশ্য করে বলে যে আজ থেকে তোমার খারাপ দিন শুরু হয়ে যাবে। এই বলে সে পাগলটি সেখান থেকে চলে যায়। আনোয়ার রাতে ঘুমাতে যাওয়ার সময় বিছানায় শুয়ে ওই পাগলটির কথা চিন্তা করতে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমরা পুলিশ অফিসার আব্রাহাম কোশিকে দেখতে পাই। সে মাঝরাতে বাড়ি ফিরছিল। সে তার বাসার কাছে চলে আসলে সাথে সাথে রাস্তার সবগুলো লাইট বন্ধ হয়ে যায়। সে এদিক ওদিক দেখে কাউকে দেখতে পায় না। একটু সামনে এগোতেই সে একটি গাড়ি দেখতে পায়। গাড়ির কাছে গেলে সে দেখে একজন লোক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে কে তুই। লোকটি ঘুরে দাঁড়ালে সে চমকে যায়, কারণ সে লোকটি একটি নেকড়ের মুখোশ পরা ছিল। এবার কোশি পেছনে ফিরে তাকালে আমরা দেখি যে রাস্তার লাইটগুলো আবার জ্বলে উঠেছে এবং কোশির মোবাইল ফোন রাস্তার মাঝে পড়ে আছে। এরপর সিন চেঞ্জ হয় একটি কনস্ট্রাকশন সাইটে। দুজন লোক সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখে। তারা সাথে সাথে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে ইনভেস্টিগেশন শুরু করে। তখন অফিসার অনিল আনোয়ারকেও ডেকে আনে। আনোয়ার আসলে অনিল বিস্তারিত বলতে থাকে যে এই লাশটি হচ্ছে আমাদের থানার এক পুলিশ অফিসার আব্রাহাম কোশির। তাকে খুব নৃশংসভাবে মারা হয়েছে এবং তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়েছে। অনিল আনোয়ারকে বলে, তুমি ক্রাইম কেস সম্পর্কে জানতে চেয়েছিলে, মনে হয় এই কেসটা তোমার কাজে দেবে, এজন্য আমি তোমাকে ডেকে এনেছি। ফরেন্সিক ডিপার্টমেন্টের কাজ হয়ে গেলে অনিল বলে যে তুমি একবার লাশটা গিয়ে দেখো, কিছু বুঝতে পারো কিনা। সে লাশের কাছে গিয়ে বসতেই সে বমি করে ফেলে, কারণ লাশের অবস্থা এতটাই খারাপ ছিল। তখন অনিল বলে যে কোশিকে মারার সময় প্রচুর পরিমাণ সেন্ট ব্যবহার করা হয়েছে। এবার এক পুলিশ বলে যে জানি না খুনি এত জায়গা থাকতে এখানেই কেন লাশ ফেলে গেল। আনোয়ার বলে যে এখানে দিনরাত সবসময় কাজ চলে, আর খুনি চেয়েছে লাশ যেন দ্রুত কারো নজরে চলে আসে। এবার সিন চেঞ্জ হয় এক ফরেন্সিক ল্যাবে। সেখানে থাকা ডাক্তার বলে যে কোশিকে জীবিত থাকা অবস্থায় তার চোখ এবং হার্ট বের করে নেওয়া হয়েছে। এটা করার সময় তার হাত পা বেঁধে নেওয়া হয়েছিল। এছাড়া আর কোনো টর্চারের চিহ্ন বডিতে নেই। এরপর আরো একজন পুলিশ সেখানে আসে, যার নাম ক্যাথরিন। সে আনোয়ারকে এই কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে যে এটা একটা ওয়েল প্ল্যান মার্ডার। হয় খুনি কোনো মানসিক রোগী, আর না হয় সে কোনো বদলা নেওয়ার জন্য এই খুন করেছে। তারপর ফরেন্সিক ডক্টর এসে বলে যে কোশিকে মারার আগে তার শরীরে জন ফেরম নামক একটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তখন অন্য একজন পুলিশ বলে, আমরা তদন্ত করে দেখেছি সে কোনো প্রকার ওষুধ সেবন করতো না। তখন অনিল বলে যে হয়তো সে বাড়ির কাউকে না জানিয়ে ওষুধ নিত। এবার ক্যাথরিন বলে তা হতে পারে, কিন্তু ঘুমের ওষুধ নিলে কারো ঘুম আসতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগা উচিত। তার বেলায় সেটা হয়নি। এরপর আমরা এটা জানতে পারি যে কোশি একজন সৎ পুলিশ অফিসার ছিল, আর এজন্য তার 17 বার ট্রান্সফার হয়েছিল, আর অনেক আসামির সাথে তার শত্রুতা ছিল। তারা এই মোতাবেক কেস তদন্ত করার কথা বলে। ওদিন রাতে আনোয়ার এই কেস নিয়ে স্টাডি করছিল। তখন তার মনে হয় যে এই খুনের পেছনে কোনো সাইকো কিলারের হাত থাকতে পারে, আর আরো সন্দেহ করে যে এই সাইকো
কিলারের এবারে টার্গেট হয়তো পুলিশ, আর তাই সে অনিলকে বলে যে পুলিশদের মধ্যে রেড অ্যালার্ট জারি করতে, যাতে সবাই সতর্ক থাকে। কিন্তু অনিল সে বিষয়ে কোনো গুরুত্ব দেয় না এবং ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখি যে একদল পুলিশ রাতে টহল দিচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম মনোজ। সে তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে একটু রাস্তার ভিতরের দিকে চলে যায়। ঠিক তখনই রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে যায়। সে একটু সামনে সেই আগের ভ্যানটাকে দেখতে পায়। কাছে গেলে সে দেখে যে সে নেকড়ের মুখোশ পরা লোকটা দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাতেই তার চোখের উপর একটা লাইট পড়ে। এরপর দুজন কনস্টেবল তাকে খুঁজতে শুরু করলে দেখে মনোজ কোথাও নেই, তার ফোনটা রাস্তায় পড়ে আছে। তখন তারা সমস্ত কিছু ফোন করে থানায় জানিয়ে দেয় এবং পুলিশ স্পটে চলে আসে তদন্তের জন্য। সেখানে অফিসার ক্যাথরিন আসলে বিস্তারিত শোনার পর সে দ্রুত সিটি পুলিশের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করতে বলে এবং পুরো শহরে পুলিশের পাহারা বাড়িয়ে দিতে বলে। সেই কথা মতো পুরো শহরে পুলিশ টহলে বেরিয়ে পড়ে। এরপর ইন্সপেক্টর অনিল ক্যাথরিনের সাথে কথা বলছিল। তখন সে বলে যে আনোয়ার আমাকে আগেই বলেছিল যে পুলিশের মধ্যে একটা রেড অ্যালার্ট জারি করে দিতে। সে সন্দেহ করেছিল যে এবার কিলারের টার্গেট হয়তো পুলিশেরা, কিন্তু আমি তার কথার কোনো গুরুত্ব দেইনি। এরপরের সিনে আমরা দুজন পুলিশকে দেখি একটা ফাঁকা রাস্তায় টহল দিচ্ছে। তখন তাদের সামনে একটা ট্রাক আসে এবং পুলিশকে দেখে ট্রাকটি দাঁড়িয়ে যায়। তারা বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কারা, গাড়ি থেকে বের হও। তারা কোনো জবাব দেয় না। তখন তারা কন্ট্রোল রুমে খবর দেয় যে আমরা একটি ট্রাক পেয়েছি, কিন্তু তারা আমাদের কথার কোনো জবাব দিচ্ছে না, তাড়াতাড়ি ফোর্স পাঠান। তো সেই মতো ফোর্স পাঠানো হয় এবং গাড়িটা আটক করা হয়। তখন তারা দেখে যে এই গাড়িতে করে পান মশলা, মানে যেটাকে গুটকা বলা হয়, তারা সেগুলো ইলিগালি বহন করছিল। আর এই জন্য পুলিশ দেখে তারা কিছুটা ভয় পেয়ে গেছিল। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি আনোয়ার তার কলেজে ক্লাস করাচ্ছিল। তখন তার কাছে ফোন আসে যে ইন্সপেক্টর মনোজের লাশ থানার পেছন থেকে পাওয়া গেছে। সে দ্রুত সেখানে চলে যায়। বডিটা সর্বপ্রথম থাকে ক্যাথরিনের ড্রাইভার পলসন এবং লাশের সাথে একটি ইনসাফের মূর্তিও পাওয়া যায়। এরপর ডিসিপি ক্যাথরিন বলে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। এখন সিসিটিভি চেক করতে আসলে একজন পুলিশ বলে যে ফুটেজে কিছু সমস্যা আছে এবং তারা ফুটেজ চেক করে কিছুই পায় না। তখন আনোয়ার বুঝে যায় যে তাদের সিসি ক্যামেরা হ্যাক করা হয়েছে। তখন আরেকজন পুলিশ এসে বলে এই মার্ডার এবং আগের মার্ডার দুইটাই একইভাবে করা হয়েছে এবং সাথে মূর্তিটাও পাওয়া গেছে, কিন্তু মূর্তিতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি এবং এই মূর্তিতে কোনো কারিগরের নামও লেখা নেই। তখন আনোয়ার বলে যে ইনসাফের এই মূর্তির চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকে এবং এই মূর্তিগুলো সবসময় গ্রিক দেবীর আদলে বানানো হয়, কিন্তু এই মূর্তিটা ভারতীয় নারীর আদলে বানানো হয়েছে এবং এর চোখ দুটো খুব সুন্দর করে আঁকানো হয়েছে। এর মানে খুনি পুলিশকে কিছু বোঝাতে চাইছে, হয়তো কোনো একজনকে আর নয় পুরো ডিপার্টমেন্টকে। তখন অনিল বলে তাহলে প্রথম বডির কাছে তো কিছু পাওয়া যায়নি, তাহলে এবারই কেন? তখন আনোয়ার বোর্ডে লাগানো একটি ছবি দেখলে লক্ষ্য করে যে এই মূর্তির একটা অংশ ছবিতে দেখা যাচ্ছে। বড় স্ক্রিনে দেখে তারা শিওর হয় যে প্রথম লাশের সাথে এরকম আরেকটা মূর্তি রাখা ছিল। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা অ্যান্ড্রু নামের এক লোককে দেখতে পাই। আনোয়ার তার কাছে এসেছে। অ্যান্ড্রু মূলত একজন হ্যাকার। হ্যাকিং এর মাধ্যমে সে মূলত চুরিচামারি করে থাকে। এখন আনোয়ার তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যায়। এবার ডিসিপি ক্যাথরিন আসলে সে সবকিছু তাকে খুলে বলে কিভাবে থানার সিসিটিভি হ্যাক করা হয়েছে। এসব শুনে ক্যাথরিন বলে যে তোমার কাজ আমাদের ইন্টারনাল ডিভাইস এবং ইনফরমেশন সিকিউর করা, আর আজ থেকে তুমি এখানেই থাকবে। বেচারা খামাখা এখানে ফেসে গেছে। এরপর আনোয়ার এবং অনিল ইনসাফের মূর্তি নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে, কিন্তু তারা কোথাও কোনো ক্লু খুঁজে পায় না। তো এরপরের সিনে আমরা দেখি যে আনোয়ার এবং অনিল দুজনে মিলে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল এবং তারা এই বিষয়ে কথা বলছিল যে এই কেসটা তারা যতটা সহজ মনে করেছিল এই কেসটা আসলে অতটাও সহজ না। যে কথাটা আনোয়ার অনিলকে অনেক আগেই বলেছিল, কিন্তু অনিল সেই কথাটা তখন অতটা গুরুত্ব নিয়ে ভেবে দেখেনি। আর এখন আনোয়ার বলছে যে এমন একজন চালাক খেলোয়াড়ের পাল্লায় আমরা পড়েছি যে কিনা পুরো একটা পুলিশ ডিপার্টমেন্টকে তার হাতের ইশারায় নাচাচ্ছে। তো এরপর সিন শিফট হলে আমরা দেখি রাতে বৃষ্টির মধ্যে একটি মেয়ে থানায় যায়। গিয়ে সেখানে থাকা পুলিশকে সে বলে যে সেই ইনসাফের মূর্তির ব্যাপারে আমি কিছু জানি এবং সেটা আমি পুলিশকে বলতে চাই। তখন সেখানে থাকা কর্তব্যরত পুলিশ বলে যে ইনসাফের মূর্তি সেটা আবার কি? তখন মেয়েটি বলে যে আপনার সিনিয়র কোনো অফিসার থাকলে তাকে ডেকে পাঠান, আমি তার কাছে সবকিছু খুলে বলবো। তখন ওই লোকটি তার সিনিয়র অফিসারকে ডাকার জন্য ভেতরে যায় এবং তখন সেই অফিসারটি ভেতরে বসে বসে ফেসবুক চালাচ্ছিল। তো তখন এই নিয়ে কথা বলতে বলতে যখন সেই বৃদ্ধ পুলিশটি সেই অফিসারকে বলে যে বাইরে একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই ইনসাফের দেবীর সেই মূর্তির ব্যাপারে নাকি কিছু বলতে চায়, এজন্য আপনাকে বাইরে যেতে হবে। তখন সে দ্রুত বাইরে গিয়ে দেখে যে সেই মেয়েটি আর সেখানে নেই, মেয়েটি সেখান থেকে অলরেডি চলে গিয়েছে। তো সেদিন রাতের বেলা আনোয়ার তার ঘরে বসে সেই ইনসাফের দেবীর সেই মূর্তির দিকে তাকিয়ে সেই কেসটার ব্যাপারে চিন্তা করছিল।
তখন তার স্ত্রী ফাতেমা তার কাছে এসে জিজ্ঞেস করে যে তুমি কি করছো। তখন আনোয়ার বলে যে এই মূর্তিটা আসলে অনেক রহস্যজনক। এই মূর্তিটা নিয়ে এত ছানবিন করার পরেও আমরা এই মূর্তিটা থেকে কোনো প্রকারের ক্লু আমরা বের করতে পারলাম না, কারণ মূর্তিটা যে বানিয়েছে সে আসলে এই মূর্তির গায়ে তার কোনো নাম বা নিশানা কোনো কিছুই রাখেনি বা লেখেনি। তখন তার স্ত্রী ফাতিমা বলে যে তোমাদের আরো ভালো করে দেখা উচিত, কারণ যে কোনো শিল্পী তার আঁকা শিল্পকর্মে তার নাম কোনো না কোনো ভাবে সে রাখবেই, এবং আমি যদি এটার বানাতাম তাহলে অবশ্যই আমিও ঠিক তাই করতাম। তো এটা নিয়ে সে আবারও চিন্তায় পড়ে যায়। তো এরপর আবার সিন শিফট হয়। তো এদিকে ডিসিপি ক্যাথরিন সমস্ত পুলিশ অফিসারদেরকে নিয়ে একটি মিটিং ডাকে, এবং সেই মিটিং এ সে একটি প্ল্যান শেয়ার করে সবার সাথে যে খুনিকে ধরার জন্য আমরা আজকে রাতে একটি ফাঁদ পাতবো। সেই ফাঁদটি হচ্ছে আমরা এই থানা এবং আশপাশে যতগুলো থানা রয়েছে প্রত্যেকটা থানার সকল পুলিশ মিলে একটি টিম বানাবো, এবং প্রত্যেকটা টিমে দুজন করে থাকবে, এবং সবাই নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে তাদের সেলফোনের মাধ্যমে, এবং ফুল টাইম তারা কানেক্টেড থাকবে সেলফোনের কলের মাধ্যমে, কোনো প্রকারের ওয়াকি টকি ইউজ করবে না। তো এইভাবে করে তারা ফাঁদটি পাতবে। যেহেতু খুনির আসল টার্গেট হচ্ছে পুলিশেরাই, সেহেতু তার ধারণা হয়তো বা কোনো পুলিশকে একা রাস্তায় পেলে খুনি হয়তো কোনো পুলিশকে অবশ্যই আক্রমণ করবে, আর এতে করে তারা খুনিকে ধরতে সক্ষম হবে, এবং সেই মোতাবেক তারা সেই রাতে তাদের টিম নিয়ে টহলে বেরিয়ে পড়ে। এবং সেই প্ল্যান মোতাবেক ডিসিপি ক্যাথরিন এবং তার ড্রাইভার পলসন তার পিছে পিছে আসতে থাকে, এবং ডিসিপি ক্যাথরিন সামনে হেঁটে হেঁটে যেতে থাকে। তো কিছুক্ষণ যাওয়ার পর পলসনের সামনে দিয়ে একটি মাইক্রোবাস ডিসিপি ক্যাথরিনের দিকে যায়, এবং তারা গাড়ির দরজা খুলে ডিসিপি ক্যাথরিনকে দেখে বিভিন্ন ধরনের আজে বাজে ইঙ্গিত করতে থাকে, যেহেতু সে একা একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে। ঠিক তখনই ডিসিপি ক্যাথরিন তার পেছন থেকে বন্দুকটা বের করে তাদেরকে শুট করার ভয় দেখালে তারা সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়, এবং সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে তার পেছনে তার ড্রাইভার পলসন সেখানে আর নেই, তার বাইক এবং তার সেলফোন মাটিতে পড়ে রয়েছে। এবং পরের দিন আমরা থানায় দেখতে পাই যে তারা সবাই একটি ভিডিও ফুটেজ দেখছিল, আর সেই ভিডিও ফুটেজটি হচ্ছে পলসনের বাইক থেকে, কারণ পলসনের বাইকের সামনে একটি ক্যামেরা ছিল, এবং গত রাতে যা যা হয়েছে সেই ক্যামেরার মধ্যে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এবং যখন পলসন কিডন্যাপ হয়েছিল তার ঠিক আগে সেই নেকড়ের মুখোশ পরা লোকটি বাইকের সামনে ইচ্ছে করে দাঁড়িয়েছিল এবং পুলিশদেরকে বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত করছিল, এবং সে বোঝাতে চাচ্ছিল যে সে পুলিশদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এবার আমরা দেখি যে ক্যাথরিনের ড্রাইভার পলসনের কিডন্যাপ হওয়ার পর পুলিশ কমিশনার ডিসিপি ক্যাথরিনের উপর অনেক বেশি রেগে যায়, কারণ তার প্ল্যান মোতাবেক কাজ করতে গিয়ে পলসন নিখোঁজ হয়ে গেছে, এবং সে অনেক রাগারাগি করে তার সাথে, এবং বলে যে তুমি যত দ্রুত সম্ভব এই কেসটাকে মেটানোর চেষ্টা করো, কারণ আমাকে উপর মহলে জবাবদিহি করতে হচ্ছে, কারণ একের পর এক আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দুজন খুন হয়েছে এবং একজন নিখোঁজ হয়েছে। এভাবে চলতে থাকলে তোমার হাতে আর আমি কেসটা রাখতে পারবো না, তুমি যতটা দ্রুত পারো এই কেসটাকে সলভ করার চেষ্টা করো। তখন চারিদিকে তল্লাশি চলছে, কিন্তু ইন্সপেক্টর পলসনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তো এরপর সিন শিফট হয় আনোয়ারের বাড়িতে। সেখানে দুজন ডেলিভারি ম্যান আসে অ্যামাজন থেকে। তারা এসে জিজ্ঞেস করে এটা কি আনোয়ার সাহেবের বাড়ি কিনা। তখন ফাতিমা বলে যে হ্যাঁ। তখন সেই ডেলিভারি ম্যান বলে যে আপনাদের জন্য একটি পার্সেল রয়েছে। তখন বলে কি পার্সেল। সে ডেলিভারি ম্যান বলে আপনাদের জন্য একটি ফ্রিজ পার্সেল করা হয়েছে। তখন ফাতিমা আনোয়ারকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি আমাদের জন্য কোনো ফ্রিজ কিনেছো কিনা। তখন আনোয়ার বলে আমাদের ঘরে তো আগে থেকেই ফ্রিজ রয়েছে, আমি আবার নতুন করে ফ্রিজ কেন কিনবো। তখন সে বলে তুমি কি আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছ নাকি। তখন সে বলে না, কোনো সারপ্রাইজ কিছুই না। তো তখন ফাতিমা মনে করে যে আমাদের কোনো আত্মীয় স্বজন হবে হয়তো, যে তারা কেউ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ফ্রিজটা গিফট হিসেবে পাঠিয়েছে। তখন সে ফ্রিজটাকে রিসিভ করে এবং আনোয়ার লাইনে থাকতেই সে ফ্রিজটা আনবক্স করার জন্য একটি ছুরি দিয়ে খুলতে আরম্ভ করে। যখন ফ্রিজটা খুলে সে দেখে তখন সে চমকে যায় এবং অনেক ভয় পেয়ে যায়, কারণ আমরা দেখতে পাই যে এই ফ্রিজের বাক্সের ভিতরে আসলে ফ্রিজ ছিল না, সেটি ছিল হচ্ছে পলসনের লাশ। তো এবার আনোয়ার দ্রুত বাড়িতে চলে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে এবং ফরেন্সিক ডিপার্টমেন্ট এসে সেই বাক্সটা সহ পলসনের লাশ তাদের সাথে করে নিয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে তারা ওই ফ্রিজের বাক্স থেকে একটি আঙুলের ছাপ পায়, এবং সেই আঙুলের ছাপ তাদের ক্রিমিনাল ডাটাবেসে চেক করলে তারা দেখে যে এটা কোকেন সামিরের ফিঙ্গারপ্রিন্ট। আমরা জানতে পারি যে এই কোকেন সামিরকে গ্রেফতার করেছিল পলসন। সামির জেলে যাবার আগে সবাইকে হুমকি দিয়েছিল যে এই কেসের সাথে জড়িত সবাইকে সে মেরে ফেলবে। এবার সব সন্দেহ এই সামিরের উপর এসে পড়ে। এবার তারা অ্যান্ড্রুর মাধ্যমে কোকেন সামিরের ফেসবুক হ্যাক করে সেখানে একটা মেয়ের ছবি দেখতে পায়। তারা বুঝে যায় যে এই মেয়েটি তার গার্লফ্রেন্ড, তার নাম হচ্ছে ভিকি। অ্যান্ড্রু তার বাড়ির ঠিকানা খুঁজে বের করে।
পুলিশ সাথে সাথে ভিকির বাড়িতে চলে যায় তাকে ধরার জন্য। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে সামির জেল থেকে বেরিয়ে তার সাথে একবার দেখা করতে এসেছিল। ভিকি তাকে একটা ফোন আর একটা সিম কার্ড দিয়েছিল। এরপর তার সাথে সামিরের আর দেখা হয়নি। এবার ভিকির দেওয়া সেই নাম্বারের মাধ্যমে সামিরের লোকেশন বের করে অ্যান্ড্রু পুলিশকে জানায়। তারা সামিরকে ধরার জন্য বের হয়। এর মাঝখানে সেই খুনি অ্যান্ড্রুর কম্পিউটার হ্যাক করে। তাকে একটি ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় সে কিভাবে পলসনের চোখ এবং হাত বের করে নিয়েছে। আর ওদিকে পুলিশরা টিম নিয়ে সামিরের রুমে গিয়ে ঢুকে দেখে যে এই বেটা তো অনেক আগে থেকেই মরে পড়ে আছে। এরপরে আনোয়ার এবং অ্যান্ড্রু দুজন বসে কথা বলছিল। তখন আনোয়ার সেই মূর্তির গায়ের দিকে লক্ষ্য করলে দেখে সেখানে গরম চায়ের ভাব লেগে মূর্তির কোমরে থাকা একটি লেখা ভেসে ওঠে, যাতে লেখা ছিল এসডি। এবার ডিসিপি ক্যাথরিন আসলে আনোয়ার বলে যে আমরা জানতে পেরেছি যে সেই মূর্তির কারিগরের নাম কি। তার নাম সুধাকর দেব। তখন ওই রাতেই তারা সেই মূর্তির কারিগরের ঠিকানায় বের হয়। আর এখানে মুভির ইন্টারভাল হয়। এর পরের দিন তারা পৌঁছে যায় সেই কারিগরের বাড়িতে। দেব বলে যে আমি জানতাম আপনারা কোনো না কোনো সময় আমার কাছে আসবেন। সে বলে যে 6 মাস আগে একজন আমার কাছে এসেছিল এবং সে 5টা মূর্তি বানাতে বলেছিল। সে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই মূর্তি বানিয়েছি। এরপর সে এসে অনেক টাকা দিয়ে মূর্তিগুলো আমার থেকে নিয়ে গেছে। তখন ডিসিপি ক্যাথরিন বলে আপনি কি তাকে দেখলে চিনতে পারবেন? তখন সে বলে যে যাবার সময় আমার চোখ দুটো অন্ধ করে দিয়ে গেছে। তো এরপর সিন চেঞ্জ হয়। এবার অ্যান্ড্রু বলে যে আমি একটা অ্যাপ বানাবো যেটা ফোনের মোশন ট্র্যাক করতে পারবে। যদি কারো হাত থেকে ফোন পড়ে যায় তাহলে সাথে সাথে আমাদের কন্ট্রোল রুমে মেসেজ চলে আসবে এবং সেই মোতাবেক অ্যান্ড্রু একটি অ্যাপ তৈরি করে এবং সকল পুলিশকে সেটা ইনস্টল করতে বলে। এরপর রাতে আমরা দেখি সিআই শরৎ তার ডিউটি শেষ করে তার বাসায় ফিরছে। ওই পুলিশটা 1 নম্বরের হারামি। তো বাসায় ফিরে সে জামা কাপড় খুলতে থাকে ফ্রেশ হওয়ার জন্য। ঠিক তখনই সেই নেকড়ের মুখোশ পরা লোকটি এসে তার উপর হামলা করে। সেখানে আমরা দুজন লোককে দেখতে পাই। তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়, কিন্তু একসময় ধাক্কাধাক্কির কারণে শরদের চার্জে থাকা ফোনটি নিচে পড়ে যায় এবং সাথে সাথে কন্ট্রোল রুমে অ্যালার্ট চলে যায়। তারা সাথে সাথে লোকেশন অনুযায়ী ফোর্স পাঠালে গিয়ে দেখে যে সেখানে সিআই শরদ নেই, তাকে অলরেডি তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। তো পুলিশ এসে তল্লাশি করলে সেখানে একটা ফ্রিজেট স্পিনার পায়। তো এরপর সিন শিফট হয় এক মেট্রো স্টেশনে। সেখানে একজন মহিলা হুইল চেয়ারে বসা এক লোককে নিয়ে ওঠে। স্টেশন এসে পড়লে সবাই নেমে যায়, কিন্তু চেয়ারে বসা লোকটি নামে না আর তাকে নিয়ে আসা মহিলাটিও গায়েব। তখন চেকিং এ আসলে একটি মেয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। এরপর সিন চেঞ্জ হয় একটি টিভি নিউজে। আর আমরা জানতে পারি যে ট্রেনে হুইল চেয়ারে বসে থাকা লোকটি সিআই শরদের ডেড বডি। এবার ফরেন্সিক ডক্টর বলে সিআই শরদের মৃত্যু বাকি আর 3টা মৃত্যুর সাথে হুবহু মিল আছে। তো ওই সময়ে সেখানে পুলিশ কমিশনার আসে, বলে যে এতদিন হয়ে গেছে তুমি এই কেসের কোনো সুরাহা করতে পারোনি, আর তাই তোমাকে এই কেস থেকে বের করে দেওয়া হচ্ছে। আর তোমার জায়গায় এই কেস লিড করবে এখন থেকে ইন্সপেক্টর প্রকাশ। আর ক্যাথরিনকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়। এখন ক্যাথরিনের টিমকে কেস থেকে বের করে দেওয়ায় সবার সাথে আনোয়ারেরও মন খারাপ ছিল। তখন নতুন অফিসার প্রকাশের সাথে দায়িত্বে থাকা এক পুলিশ আনোয়ারকে ফোন করে বলে যে শরদের পোস্টমর্টেম রিপোর্টে একটি আলাদা ওষুধ পাওয়া গেছে যার নাম টেরোনামিন। এটি হচ্ছে বিপি এর ওষুধ। আর এটা শুনে আনোয়ার বুঝে খুনি আসলে ভিকটিমকে কিডন্যাপ করার আগে তাদের হিপনোটিস করে নিত, কারণ যে ওষুধটা সবার বডিতে পাওয়া গেছে জুলফেরিন, সেটি শুধু ঘুমের ওষুধ নয়, সেটি হিপনোটিস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর সিআই শরদের কিডন্যাপ করার সময় এই ঘুমের ওষুধ এজন্য কাজ করেনি যে কারণ সে কিডন্যাপ হবার কিছুক্ষণ আগে টেরোনামিন নামে তার বিপির ওষুধ নিয়েছিল। আর তারা এটা বুঝে যায় যে এই ঘুমগুলো কোনো হিপনোটিস এক্সপার্ট মানে কোনো সাইকোলজি জানা ব্যক্তি করছে। তো এরপর সিন চেঞ্জ হয়। আনোয়ার তার মেয়ের হাতে একটি ফ্রিজেট স্পিনার দেখতে পায়। এটা দেখার পর সে নোটিস করে সে কোনো ক্রিমিনালের ছবিতে দেখেছিল এই ফ্রিজেট স্পিনার। সে মোতাবেক সে থানায় গিয়ে সার্চ করতে বললে সে দেখে সাইমন মঞ্জুয়ান নামক এক লোকের ছবি। এরপর আমাদের সাইমনের ঘটনা শোনানো হয়। সাইমন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে বেশিরভাগ সময় তার ঘরেই বসে থাকতো এবং সে তার বাবার থেকে টাকা চুরি করে ঘরে বসে ডার্ক ওয়েবে বিভিন্ন লোকেদের টর্চারের ভিডিও দেখতো। একদিন তার বাবা এসব দেখে ফেলে এবং তাকে অনেক বোঝায়। তারা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এলাকার মানুষজন লক্ষ্য করে অনেকদিন ধরে সাইমনের বাবা মাকে দেখা যাচ্ছে না। তখন তারা পুলিশে ফোন করলে পুলিশ এসে বাসায় তল্লাশি করে দেখে যে সাইমন তার মা বাবাকে মেরে বস্তায় ভরে ফ্রিজে রেখে দিয়েছে। তখন পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এবার আনোয়ার সেই সাইমনের ছবি নিয়ে প্রকাশের কাছে যায়, গিয়ে সবকিছু খুলে বলে। তখন প্রকাশ বলে যে এই সাইমন জেলে আগুন লাগার কারণে মারা গেছে আর সে এই বিষয়ে আনোয়ারের সাথে আর কোনো কথা বলতে চায় না। আনোয়ার সেখান থেকে মন খারাপ করে চলে আসে। এরপর
সাইমনের ছবিটা আনোয়ার অ্যান্ড্রুকে দেখায়। তখন অ্যান্ড্রু সাইমনের ছবি এবং মেট্রো স্টেশনে থাকা মেয়েটির ছবি পাশাপাশি রেখে দেখে যে সেই মেয়েটি আসলে সাইমন। তখন আনোয়ার সেই ছবি দুটো নিয়ে প্রকাশকে দেখালে প্রকাশ বলে যে সাইমন আর বেঁচে নেই, সে আর অরবিন্দ আজকে সুইসাইড করেছে, আর আমরা এই কেস এখন থেকে ক্লোজ করে দিচ্ছি। সাইমন সবকিছু স্বীকার করে সুইসাইড নোট রেখে গিয়েছিল। তো হাল ছেড়ে দেওয়ার পর একদিন আনোয়ারের কাছে সুধাকর দেবের ফোন আসে। সে সেখানে গেলে সুধাকর বলে আজকে একজন এসেছিল, আমার থেকে সেই ইনসাফের 6 নম্বর মূর্তিটা নিয়ে গেছে, কিন্তু আজকে তার চেহারা আমার মেয়ে দেখেছে। তখন সুধাকর তার সামনে থাকা একটি কাপড় সরালে আনোয়ার দেখে চমকে যায় এবং বলে ডক্টর বেঞ্জামিন লুইস। এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখন আমাদের ডক্টর বেঞ্জামিন লুইসের অতীত সম্বন্ধে দেখানো হয়। তার পরিবারে রয়েছে তার বাবা এবং বোন রেবেকা। তার বাবার নাম লুইস। তাদের মা মারা যাবার পর তার বাবাই তাদের 2 ভাই বোনকে একা মানুষ করছে। তাদের সবকিছুই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন তার বোন রেবেকা স্কুলে অসুস্থ হয়ে পড়ে। তখন স্কুল থেকে তার বাবাকে ডেকে পাঠানো হয়। তখন সেখানে কর্তব্যরত ডাক্তার লুইসকে বলে যে আপনার মেয়ে প্রেগনেন্ট। এই কথা শোনার পর সে হতভম্ব হয়ে যায়। সবাই রেবেকাকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সে ভয় কিছুই বলে না। কিন্তু একদিন রাতে লুইস রেবেকাকে খাবার দিতে গেলে রেবেকা তার বাবাকে সবকিছু খুলে বলে তার সর্বনাশ কে করেছে। সে বলে তাদের এলাকার এক চার্চের ফাদার বেনেডের নাম। বেনেডের এই এলাকায় খুব সম্মান, সবাই তাকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু তার মুখোশের আড়ালে যে এক মানুষরূপী শয়তান রয়েছে এ ব্যাপারে কেউ জানে না। এরপর লুইস যায় থানায় ফাদার বেনেডের নামে মামলা করতে। তখন সেখানে থাকা পুলিশ, বর্তমানে যে আনোয়ারের বন্ধু অনিল, সে তাকে বলে যে আপনি যান, এ ব্যাপারে আমি দেখছি। এরপর অনিল যায় ফাদার বেনেডের কাছে যে লুইস তার নামে মামলা করতে এসেছিল। কথা শোনার পর বেনেড একটু ঘাবড়ে যায়। তখন সে অনিলকে টাকা খাইয়ে কেস সেটেল করতে বলে। এরপর আমরা দেখি যে অনিল এবং সিআই শরৎ দুজন মিলে রেবেকার বাবা এবং ভাইকে মারছে। অনিল বলে লুইসকে যেসব দোষ সে যেন তার ঘাড়ে নিয়ে নেয়। সে রাজি না হলে অনিল রেবেকা আর বেঞ্জামিনকে মেরে ফেলার হুমকি দেয়। তখন লুইস সবকিছু মেনে নেয় আর মেয়েকে ধর্ষণের অভিযোগে লুইসের সাজা হয়। কিন্তু এই মিথ্যা অপবাদ সইতে না পেরে সে জেলখানায় আত্মহত্যা করে। আর তার শেষকৃত্য হবার পর রেবেকাকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় এবং লুইস এই এলাকার মানুষের সহযোগিতায় বিদেশে চলে যায় লেখাপড়া করার জন্য। আর এসব শোনার পর আনোয়ার বুঝে যায় বেঞ্জামিন এই খুনগুলো কেন করছিল। সে অনিলকে ফোন করে বলে ফাদার বেনেড, তুমি এবং সিআই শরৎ তোমরা এই খুনগুলোর জন্য দায়ী। তখন অনিল তাকে এক জায়গায় দেখা করতে বলে। অনিল এই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারকে মেসেজ করে যে আমি এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আরো একটি মেসেজ আসে যে আই এম হিয়ার টু। আনোয়ার চমকে যায়। সে সাথে সাথে অনিলকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। সে অনিলের দেওয়া ঠিকানায় গেলে দেখে সেখানে তার গাড়ি রয়েছে, কিন্তু সে নেই। তার মোবাইলটাও মাটিতে পড়ে রয়েছে। এবার আনোয়ার বুঝে যায় যে বেঞ্জামিন তাকেও কিডন্যাপ করে নিয়ে গেছে। এরপর সে একটি ড্রোন সামনে দেখতে পায়। সেখানে ড্রোনের মাধ্যমে একজনের বিয়ের শুট চলছিল। সেই ফুটেজে কিডন্যাপের ব্যবহার হওয়া গাড়ির উপরের অংশটা দেখা যাচ্ছিল। আনোয়ার ফুটেজটা অ্যান্ড্রুকে পাঠায়। তখন অ্যান্ড্রু এই গাড়িটির সাথে সিসিটিভিতে দেখা একটি গাড়ির মিল খুঁজে পায় এবং সে গাড়িতে হ্যাম্পশায়ার একটি লেখা দেখতে পায় এবং সে ওই কোম্পানির ডিটেলস বের করে আনোয়ারকে দেয় এবং তারা সেখানে রওনা দেয়। আর এদিকে বেঞ্জামিন অনিলকে এনে এখানে একটি স্ট্রেচারে বেঁধে রেখেছে। বেঞ্জামিন বলে যে আমি তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো, কারণ ফাদার বেনেডের থেকে বড় পাপ তুই করেছিস। তোকে মেরে আমি আমার শোরগুলোকে খাওয়াবো। আর এর মধ্যে আনোয়ার 2 জন পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। বেঞ্জামিন ক্যামেরায় সব দেখতে পেয়ে আগে থেকেই সতর্ক হয়ে যায় এবং পিছন থেকে আক্রমণ করে 2 জন পুলিশকে সে মেরে অজ্ঞান করে রেখে দেয়। অন্যদিকে আনোয়ার সেই রুমে এসে পড়ে যেখানে অনিলকে বেঁধে রাখা হয়েছে। সে বাঁধন খুলতে গেলে সেখানে বেঞ্জামিন চলে আসে আর তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। এক পর্যায়ে বেঞ্জামিন আনোয়ারকে গলা চিপে মেরে ফেলতে যায়। ঠিক তখনই সেখানে ডিসিপি ক্যাথরিন এসে পড়ে এবং পিছন থেকে বেঞ্জামিনের মাথায় আঘাত করে। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তারা অনিলকে সেখান থেকে উদ্ধার করে। এরপর সিন চেঞ্জ হয় হাসপাতালে। সেখানে অনিল আনোয়ারকে দেখতে আসে এবং তার অতীতের ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু আনোয়ার তার কোনো কথার জবাব দেয় না। এরপর আমরা দেখি রিমান্ডে বেঞ্জামিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কারো কাছে কোনো কিছু বলে না। এবার আনোয়ার তার সামনে গিয়ে তাকে সমস্ত কিছু বলে যে বেঞ্জামিন, তুমি এখন পর্যন্ত 5টা খুন করেছো। এর মধ্যে 3 জন ছিল নিরপরাধ পুলিশ, 2 জনের মধ্যে একজন সিআই শরৎ আর একজন ফাদার বেনেড। এখন এইখানে একটা কথা, ফাদার বেনেডের মৃত্যু কিন্তু আমাদের দেখানো হয় না। মূলত সে ফাদার বেনেডকে অনেক আগেই মেরে ফেলেছে এবং তার লাশটা ব্যবহার করেছে সাইমনকে জেল থেকে বের করার জন্য। আর বাকি 3 জন পুলিশকে সে মেরেছে কেসের মোড় ঘোরাবার জন্য, যাতে কেউ তার অতীতের ঘটনার সাথে এই কেস রিলেট করতে না পারে। তো এই কথা বলে আনোয়ার সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বেঞ্জামিনকে কোর্টে নেওয়া হবে, তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমরা
দেখি যে তাকে কোর্টে না নিয়ে অন্য কোথাও নেওয়া হচ্ছে এবং এক জায়গায় এনে তার হ্যান্ডকাফ খুলে তাকে হাঁটতে বলা হয়। অপরদিকে আমরা দেখি অনিলের বাসায় একটি মেয়ে এসেছে দেখা করতে। এরপর আবার সেন্ট বেঞ্জামিনের কাছে আসলে আমরা দেখি দুজন পুলিশ তাকে পেছন থেকে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এবার আনোয়ার অনিলের বাসায় এলে সে একটি মেয়েকে তার ঘর থেকে বের হয়ে যেতে দেখে। সেই মেয়েটিকে আগে কখনো দেখেনি। সে অনিলের ঘরে গিয়ে দেখে অনিল মেঝেতে পড়ে রয়েছে এবং পুরো মেঝে রক্তাক্ত। সে দৌড়ে এসে দেখে সে মেয়েটি চলে যাচ্ছে। এবার আনোয়ার জোরে রেবেকা বলে ডাক দেয়। মেয়েটি ঘুরে তাকায় আর আমরা বুঝতে পারি এই সেই ছোট মেয়ে রেবেকা। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবে, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সবার আগে পেতে পারো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।